আমাদের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম যে হাতিয়ারটা ছিল সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ বা সরকারের হাতে যে একচ্ছত্র ক্ষমতা সেটার মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এবং সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের ক্ষেত্রগুলোতে সুপারিশগুলো প্রণীত হয়েছে তার মধ্যে থেকে অন্যতম যে জায়গাগুলো সেগুলোতেই ঐকমত্য হয়েছে, কিন্তু ঐক্যত হয়েছে উইথ শর্ত সাপেক্ষে। কোনো কোনো দল, বিশেষ করে যারা নিজেদেরকে নির্বাচিত ভাবছেন বা নিয়োজিত হয়ে যাবেন বলে ভাবছেন, যারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতার কাছাকাছি থাকবেন, এই ধরনের দলগুলোর পক্ষ থেকে মূল যে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার যে জায়গাটা তৈরি হওয়ার জন্য উপাদান হিসেবে কাজ করবে অন্যতম, সেই জায়গাগুলোতে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে, যেটি একটা উদ্বেগের জায়গা। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যেই ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচারও করেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দেশে দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরো বেশি আলোচনা হওয়া দরকার। আমরা বলি না রাজনৈতিক দলের উপর সংস্কার চাপিয়ে দিতে হবে, রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দল নিজেরাই করবেন, সেটি আমাদের কাছে আমাদের প্রত্যাশা। সেই জায়গায় তাদের নিজেদেরকে হাত দিতে হবে। অন্য যে ক্ষেত্রগুলোতে সংস্কার নিয়ে আলোচনা হয় না, আমরা প্রতিবেদনে বলেছি, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো যারা বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাদের সংস্কারের কোনো বিষয়ে কোনো আলোচনা নাই। র্যাব নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই। যেই চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি। বিশাল সম্ভাবনা নিয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বিজয় হয়েছে, কর্তৃত্ববাদের পতন হয়েছে, এবং সম্ভাবনার যে মূল ক্ষেত্রগুলো সেগুলোতে অনেক ইতিবাচক অর্জন হয়েছে। সেগুলোর আপনারা মোটামুটিভাবে বিশ্লেষণ দেখেছেন, তথ্য দেখেছেন, সেগুলোতে আমি যাব না। তবে অপ্রাপ্তিও আছে, স্থবিরতা আছে, কিছু পশ্চাৎমুখিতা আছে, এবং বিশেষ করে সরকার এবং অংশীজনের বিতর্কিত ভূমিকা এবং কোনো ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল চেতনা এবং অভিষ্ট, তার সাথে সাংঘর্ষিক ভূমিকা আমরা দেখতে পেয়েছি, যেটি আমাদের জন্য উদ্বেগজনক। সরকার গঠনের আরো কয়েকদিন, বর্ষপূর্তি আর 2 দিন বাকি আছে, কিন্তু পুরো একটা বছর পার হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জ প্রচুর ছিল, এটা খুবই স্বাভাবিক। অভ্যন্তরীণ চ্যালেঞ্জটা ছিল গগনচুম্বী, বিশাল কর্তৃত্ববাদের ফেলে রাখা জঞ্জাল, সেটাকে পরিষ্কার করে তার উপর ভিত্তি করে রাষ্ট্র সংস্কারে যাওয়া খুব একটা সহজ কাজ না। পৃথিবীর কোনো দেশেই সহজ না, আমাদের দেশেও সহজ ছিল না। সুশাসনের যে মানদণ্ডে তাতে ঘাটতি বিশেষভাবে প্রকট ছিল, বিশেষ করে দুর্নীতিমুক্ত, সুশাসিত এবং জবাবদিহিমূলক সরকার এবং যে আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত বা ইকোসিস্টেম যেটাকে বলা হয়, সেটি সৃষ্টিতে আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকার একদিক থেকে, অন্যদিক থেকে রাজনৈতিক দলগুলো এবং কি নাগরিক শক্তি অনেক সময় গণমাধ্যম সহ ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখছি, যেটা অনেক সময় আমাদেরকে হতাশা সঞ্চার করেছে। ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, আপনারা জানেন। আমার সৌভাগ্য হয়েছে সেই কমিশনের সদস্য হিসাবে। তবে আমি আজকে যে কথাগুলো বলছি, ঐক্যমত্য কমিশনের বা দুদক সংস্কার কমিশনের সাথে সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে নেয়। আমাদের প্রতিবেদন, আমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমি যেটা বলছি সেটি হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে আসলে যেটা আগে বলেছি, আমি ওই ধরনের ঐক্যমত্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের মতো দেশে যেভাবে ধারাবাহিকভাবে 2 দফায় আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, সেটি দৃষ্টান্ত বিরল। এবং আমাদের সংস্কৃতিতে সম্পর্কে যাদের ধারণা, তাদের অনেকের জন্য এটা একটা বলবো যে অবাক করার মতো, প্রেজেন্টলি অবাক করার মতো ঘটনা ঘটেছে। অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, বাদানুবাদ হয়েছে, কিন্তু এক ধরনের যে শিষ্টাচার সহ ইতিবাচক পরিস্থিতি বজায় থেকেছে, এবং সকলের মধ্যে সংস্কারের সম্ভাবনা, সংস্কারের প্রতি অঙ্গীকার, সেগুলো দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। মৌলিক রাষ্ট্র সংস্কারের যে ক্ষেত্রগুলো, তার মধ্যে আপনারা যারা এই বিষয়টা পর্যবেক্ষণ করাতে জানবেন যে আমাদের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম যে হাতিয়ারটা ছিল সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ বা সরকারের হাতে যে একচ্ছত্র ক্ষমতা, সেটার মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এবং সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের ক্ষেত্রগুলোতে সুপারিশগুলো প্রণীত হয়েছে, তার মধ্যে থেকে অন্যতম যে জায়গাগুলো সেগুলোতেই ঐকমত্য হয়েছে, কিন্তু ঐক্যত হয়েছে উইথ, অর্থাৎ যে শর্ত সাপেক্ষে।
কোনো কোনো দল, বিশেষ করে যারা নিজেদেরকে নির্বাচিত ভাবছেন বা নির্বাচিত হয়ে যাবেন বলে ভাবছেন, যারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতার কাছাকাছি থাকবেন, এই ধরনের দলগুলোর পক্ষ থেকে মূল যে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার যে জায়গাটা তৈরি হওয়ার জন্য উপাদান হিসেবে কাজ করবে অন্যতম, সেই জায়গাগুলোতে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে, যেটি একটা উদ্বেগের জায়গা। অর্থাৎ যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে সেগুলো যখন বাস্তবায়নের বিষয়টা হবে, তখন যদি সেই দল তারা যদি ক্ষমতায় থাকেন, তারা যদি বলেন যে না, আমরা তো সেটা রিজার্ভেশন ছিল, আমরা সেটা মানছি না, তখন কি সমস্যা হবে, কি ধরনের ঝুঁকি হবে, সেটি নিয়ে আমাদের উদ্বেগের জায়গা আছে। এটি একটি ক্ষেত্র। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা মনে করি যে বিষয়গুলো যে বিষয়গুলোতে সার্বিকভাবে ঐকমত্য হয়েছে, জাতীয় ঐকমত্য হয়েছে, হওয়ার পথে আছে, যেগুলো এখনও মূল ঐকমত্যের দলিলটা আমাদের জানা মতে খসড়া পর্যায়ে আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে এবং চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। এবং চূড়ান্তকরণ করা হলে আমরা আশা করছি যে দেশবাসী আশা করছে সেগুলো স্বাক্ষরিত হবে, রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবেন সেটি, এবং এই যে একটি দলিল হিসাবে, জাতীয় দলিল হিসাবে, জাতীয় সনদ হিসাবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই সনদের দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে এই সনদের আইনগত ভিত্তি কী হবে, এটার বাধ্যবাধকতা কী হবে, সেটা কী প্রক্রিয়া হবে, সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট উত্তর আমাদের কাছে নেই। এই দুইটি জায়গা আছে। আমি বলছি না যে এটি নিয়ে সংকট তৈরি হয়ে গেছে, কিন্তু আমি মনে করছি এই দুটি ফ্ল্যাগ করা দরকার, আমাদের সকলের বিষয়টা আলোচনার মধ্যে আনা দরকার, যে দুটি ক্ষেত্রেই আমাদের উদ্বেগজনক জায়গা, সম্ভাবনা, ঝুঁকি সৃষ্টি হতে পারে। আমরা সবাই চাই, দেশবাসী, পুরো দেশবাসী চায় বাংলাদেশের সংস্কার হোক, বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের সকল পথ রুদ্ধ হোক, এটি আমরা চাই, এটা আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু এটির বিপরীতে যে প্রতিরোধক শক্তি আছে রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গনে, বিশেষ করে আমলাতন্ত্র, সেই ঝুঁকিটা আমরা এখন পর্যন্ত পর্যাপ্তভাবে উপলব্ধি করতে পারি বলে মনে করছি। যারা বিশেষ করে ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদের পক্ষে সেটি অনুধাবন করা কতটুকু হয়েছে সেটি আমি বুঝতে পারি না। এবং এটা এক হাতে। দ্বিতীয় হচ্ছে যে এটারই ফলশ্রুতিতে যেটা দেখা যাচ্ছে, যে এই ধরনের সিদ্ধান্তগুলো খুব সহজেই বাস্তবায়নযোগ্য, আশুকরণীয় হিসাবে সেগুলোর ক্ষেত্রেও প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, কোনো অগ্রগতি নেই। অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, এখানে প্রতিরোধ এখানে কাজ করছে কিনা, সেই প্রশ্নটা আমাদের জন্য খুব প্রকটভাবে এসছে বলে আমরা মনে করি। সরকারের আরও দু একটি বিষয়গুলো আমি শেষ করি। সরকারের শুরু থেকেই, অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের সুচিন্তিত কৌশল বা রোড ম্যাপ ছিল না। তাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলো কীভাবে বাস্তবায়ন করবেন, সেটা খুব কৌশলগত দৃষ্টিভঙ্গিতে সময়াবদ্ধ রোড ম্যাপ তৈরি করা হয়নি, যেটি হয়তো বা সময়ের প্রেক্ষিতে তখন সেটাকে এইভাবে অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হয়েছে, যার ফলে যেটা দেখা গেছে অনেক সময় অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটি একবার গৃহীত হয়ে আবার পরবর্তীতে সেগুলোতে চাপের মুখেই হোক বা নিজেদের ভুল অনুধাবন করার কারণেই হোক, সেগুলো থেকে সরে আসতে সরকার বাধ্য হয়েছে, যেগুলো অনেক সময় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। সেটি এখনও পর্যন্ত কোনো যে সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে, সেটি বলার মতো কোনো সুযোগ নেই। অন্যদিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক খাতে, বিশেষ করে ব্যাংকিং, আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে, যেটি স্বীকৃতি আমাদেরকে দিতেই হবে। অত্যন্ত সংকটময় একটা খাত, সংকটে জর্জরিত একটি খাত ছিল ব্যাংকিং আর্থিক খাত। সেই খাতকে টেনে তোলা সম্ভব হয়েছে মোটামুটি একটা জায়গায়। এখনও যদিও সংকট প্রচুর আছে, যেগুলো আমাদের প্রতিবেদনে আছে, আপনারা সেটা লক্ষ্য করেছেন। তা সত্ত্বেও ইতিবাচক অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। তবে অন্যদিক থেকে আবার কর্মসংস্থান এবং বিশেষ বিনিয়োগ পরিবেশ, বাংলাদেশের বিশ্ব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রেও ইতিবাচক তেমন কোনো অর্জন আমরা লক্ষ্য করতে পারিনি। প্রশাসনে এক ধরনের দলীয়করণের পরিবর্তে অন্য ধরনের দলীয়করণ হয়েছে। এক ধরনের জীবনে যেটা হচ্ছে যে দীর্ঘদিন আমরা বাইরে ছিলাম, এখন আমাদের খাওয়ার সময়, এই ধরনের যে প্রবণতা, সেটা রাজনীতি, প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রতিফলন ঘটেছে, যার কারণে সচিবালয়ে অভূতপূর্ব আন্দোলনের থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের ক্ষোভ এবং বিভিন্ন ধরনের অনাচার কিন্তু এক ধরনের ব্যাপকভাবে উদ্বেগজনক জায়গায় আমরা দেখতে পেয়েছি। তাছাড়া যে রাজনৈতিক অঙ্গনে যেটা আমরা দেখতে পেয়েছি, আমাদের যাত্রাটাই কিছু অশুভ ছিল। 5 আগস্টের পরবর্তী যাত্রাটাই অশুভ ছিল। যে সমস্ত রাজনৈতিক দলগুলো
ট্রেডিশনাল বা কনভেনশনাল রাজনৈতিক দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত, তাদের শীর্ষ অবস্থানে, তাদের মধ্যে শীর্ষ অবস্থানে যারা ছিলেন তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার ও নিয়ন্ত্রণ নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও ব্যাপকভাবে। এবং সেটি কোনো দল উচ্চ পর্যায় থেকে ঘোষণা দিয়েছেন, তার বিপরীত অবস্থান নিয়েছেন, অনেককেই দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয়নি, নিয়ন্ত্রণ করতে পারেননি দলগুলো। সেই দায় দলগুলোকে নিতে হবে এবং সেটার ধারাবাহিকতায় যেটা হয়েছে, নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে, যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। যে এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যেই ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচার করেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দেশে দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কীভাবে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরও বেশি আলোচনা হওয়া দরকার। আমরা বলি না রাজনৈতিক দলের প্রতি সংস্কার চাপিয়ে দিতে হবে, রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দল নিজেরাই করবেন, সেটি আমাদের কাছে আমাদের প্রত্যাশা। সেই জায়গায় তাদের নিজেদেরকে হাত দিতে হবে। অন্য যেই ক্ষেত্রগুলোতে সংস্কার নিয়ে আলোচনা হয় না, আমরা প্রতিবেদনে বলেছি, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো যারা বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাদের সংস্কারের কোনো বিষয়ে কোনো আলোচনা নাই। র্যাব বাতিল করার, নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই। যেই চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি।